আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? কাইন্ডলি একটু সবাই জানাবেন যে আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন কিনা এবং স্ক্রিন লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? সবাই একটু রেসপন্স দেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত অনুবাদ নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে সহজে ট্রান্সলেশনটা করতে পারি। একটু কমেন্টে জানাবেন যে আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন কিনা এবং স্ক্রিন লেখাগুলো দেখতে পাচ্ছেন কিনা। কথা শোনা যাচ্ছে না, একটু বলেন তো। একজন লেখছেন কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে যদি কথা শোনা যায় একটু কমেন্টে জানান যে কথা শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অনুবাদের কৌশল নিয়ে, অর্থাৎ যাদের অনুবাদে সমস্যা আছে আশা করি যে তারা উপকৃত হবেন ক্লাসটি থেকে। আজকে আমরা 3-0 সম্পর্কিত কিছু টপিকস নিয়ে অনুবাদ করবো আর কি। যেহেতু 3-0 আমাদের বর্তমানে একটা বার্নিং ইস্যু, সেই হিসেবে আমরা 3-0 রিলেটেড একটা ট্রান্সলেশন করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা একটা মেথডের মাধ্যমে, অর্থাৎ একটা টেকনিকের মাধ্যমে চেষ্টা করব অনুবাদ কিভাবে করা যায় আর কি, সহজে কিভাবে আমরা একটা অনুবাদ করতে পারি সেটা দেখার জন্য চেষ্টা করব। কথা হালকার উপর ঝাপসা। আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে, অনেকে বলতেছে স্পষ্ট শোনা যাচ্ছে, দুই একজন বাদে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যেহেতু অনেকে রেসপন্স আছে যে কথা শোনা যাচ্ছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা দেখেন, আমরা যদি যখন অনুবাদ করতে যাব, আমরা একটা টেকনিকটার সাথে হয়তো আগে পরিচিত আছি, তারপর আমি আবার একটু রিভিউ করব অনুবাদের জন্য।
আমরা যখন অনুবাদ করব আমরা এই একটা টেকনিক দিয়ে চেষ্টা করব। তারপরে যখন আমরা অনুবাদে ভালো দক্ষ হব তখন আমরা এই টেকনিক ছাড়াও করতে পারবো। কিন্তু যারা শুরু করব বা যারা অনুবাদে দুর্বল তারা এই একটা টেকনিক অবলম্বন করে বড় বড় অনুবাদ করা পসিবল। 90% অনুবাদ শুধুমাত্র এই এক টেকনিকের সাহায্যে করা সম্ভব। আচ্ছা, এখানে আমি কি লিখে রাখছি একটু পড়ি। প্রথমে হচ্ছে, এটা কিন্তু আগে বলছি যে এটা বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য, বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ, যেটা আমরা বেশি সমস্যায় পড়ি। বাংলা থেকে ইংরেজি অনুবাদ, বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য। আচ্ছা, প্রথমে কি লিখছি আমি, যে সাবজেক্ট নিতে হবে, মানে এটা হচ্ছে অর্ডার। আপনি প্রথম কি বসাবেন, তারপর কি বসাবেন, এটার একটা অর্ডার। এই অর্ডারে আমরা বসাবো। আচ্ছা, প্রথম সাবজেক্ট বসাবো, কিন্তু আমাদের কথা হচ্ছে প্রথম সাবজেক্ট বসাবো ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম কাজটা কি সাবজেক্ট বের করা না কি বের করা, সেটাকে আমাদের চিন্তা করতে হবে। আমরা প্রথমে বসানোর ক্ষেত্রে সাবজেক্ট বসাবো ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম কাজটা কিন্তু সাবজেক্ট খুঁজে বের করা না। আমরা যখন অনুবাদ করব প্রথম কাজটা হবে ভার্ব খুঁজে বের করা। প্রথম কাজটা কি, ভার্ব খুঁজে বের করা হবে। আপনারা কোনো কথা বা কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন, হ্যাঁ, আমি চেষ্টা করব রিপ্লে করার জন্য। একটু রেসপন্স দেন, কথা যদি না বুঝতে পারেন বা যদি কোনো সমস্যা হয় একটু রেসপন্স দেন। হ্যাঁ, আমি এখান থেকে দেখতেছি স্পষ্ট দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে। আপনাদের যদি কারো প্রবলেম হয় আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমরা একটা মিনিট অপেক্ষা করি, কারণ অনেকে ক্লাসে জয়েন দেয় নাই, অনেকে এখনো ক্লাসে জয়েন দিচ্ছে। একটু অপেক্ষা করি, হ্যাঁ, একটা মিনিট একটু লেট করতেছি, অনেকে ক্লাসে জয়েন দিচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, যদি কোনো সমস্যা না থাকে শুরু করি। আচ্ছা, দেখেন আমরা প্রথমে যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ আমাদের প্রথম কাজটা হচ্ছে ভার্ব খুঁজে বের করা। প্রথম কাজটা কি, ভার্ব খুঁজে বের করা, ভার্ব খুঁজে বের করা। এটা হচ্ছে প্রধান কাজ এবং প্রথম কাজ। হ্যাঁ, ভার্ব খুঁজে বের করা। এখন ভার্ব কি আমরা জানি কাজ, কাজটা প্রথমে আমরা খুঁজে বের করব, ভার্ব খুঁজে বের করব। সাধারণত যে বাংলা বাক্য যখন লেখা থাকে সাধারণত বাক্যের শেষে সাধারণত কি থাকে, ভার্ব থাকে। বাক্যের শেষে সাধারণত ভার্ব থাকে, সব বাক্যে না, সাধারণত বলেছি আমি যে শেষে ভার্ব থাকে। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি বললাম, যে প্রথম কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করা। এখন এই কাজটা যে করতেছে সেই তো সাবজেক্ট, কর্তা। কাজ যে করে সেই তো কর্তা, তাই না? তাহলে এই ভার্বের কাজটা যে করে, কাজ যে করে সে হচ্ছে সাবজেক্ট। কাজ যে করে সে হচ্ছে কি, সাবজেক্ট। তার মানে আমরা দুইটা খুঁজে বের করব, প্রথম কাজটা হচ্ছে ভার্ব খুঁজে বের করা, দ্বিতীয় কাজটা হচ্ছে কি সাবজেক্ট খুঁজে বের করা। এই দুইটা কাজই হচ্ছে মেইন। এই ক্ষেত্রে আমরা যতগুলো লিখে রাখছি U1 U2 এগুলো হচ্ছে পরের হিসাব, কিন্তু আমাদের প্রথম কাজটা কি, ভার্ব খুঁজে বের করা, দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে আমরা অনুবাদের একটা মোটামুটি একটা গঠন দাঁড় করাতে পারবো, মোটামুটি গঠন দাঁড় করাতে পারবো। তারপর যদি আমাদের একটু উল্টাপাল্টা হয় তবু আমরা পার্শিয়াল মার্ক পাবো অনুবাদে। কিন্তু আমাদের যদি এই দুইটাতে সমস্যা হয়, যে ভার্ব খুঁজে বের করতে পারতেছি না বা আমরা সাবজেক্ট খুঁজে বের করতে পারতেছি না, উল্টাপাল্টা করতেছি, তাহলে কিন্তু আমরা মার্ক পাবো না। আচ্ছা, তাহলে কি প্রথম আমরা কি ভার্ব খুঁজে বের করব তারপরে সাবজেক্ট। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার আছে কিনা? ভার্ব খুঁজে বের করব প্রথমে, তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট খুঁজে বের করব। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে, আমাদের প্রথম কাজ ভার্ব খুঁজে বের করলাম, ভার্বের কাজটা যে করে সে সাবজেক্ট, এই দুইটা বের করলাম। বসানোর ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাবো, পরে ভার্ব বসাবো। এখন আসি আমরা O1টা কি, এটা হচ্ছে অবজেক্ট 1 বলবো আমরা, এটাকে বলবো অবজেক্ট 2। দুইটাই অবজেক্ট, দুইটাই অবজেক্ট। কিন্তু আমাদের জানি অবজেক্টের মধ্যে আমাদের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ, মানে ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। যেটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক
ব্যক্তিবাচককে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট বলে থাকি। গ্রামাটিক্যাল ভাষায় আমরা ব্যাকরণের ভাষায় বলে থাকি এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট বলে থাকি আমরা। আচ্ছা, এই ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা ও ওয়ান দ্বারা প্রকাশ করছি, ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা ও ওয়ান দ্বারা প্রকাশ করছি। আর ও টু আমরা কি করছি, বস্তুবাচক অবজেক্ট, যেটা বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক যেটা সেটা আমরা ও টু দ্বারা প্রকাশ করছি। এটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন এই যে ও ওয়ান ও টু এগুলো আমরা কিভাবে নির্ণয় করব, এগুলো বের করব কিভাবে? আমরা সবসময় বারকে কোশ্চেন করব। এই ও ওয়ান বের করার জন্য, এটা খুঁজে বের করার জন্য বারকে কোশ্চেন করব, বারকে প্রশ্ন করতে হবে, বারকে প্রশ্ন করতে হবে, কি দ্বারা? হুম দ্বারা, হুম দ্বারা, হুম দ্বারা। আর বাংলা হচ্ছে কাকে দ্বারা, কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কাকে দ্বারা। তার মানে ব্যক্তিবাচক অবজেক্ট বের করার জন্য, ব্যক্তিবাচক অবজেক্ট বের করার জন্য বারকে কোশ্চেন করতে হবে কাকে দ্বারা বা হুম দ্বারা কোশ্চেন করতে হবে, তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। আমরা উদাহরণ দেখব। তারপর উ টু যদি বের করি তাহলে কি করতে হবে, বারকে এই উ টু বের করার জন্য বারকে কি দ্বারা কোশ্চেন করতে হবে, কি দ্বারা, কি দ্বারা কোশ্চেন করতে হবে, অর্থাৎ হোয়াট দ্বারা কোশ্চেন করতে হবে। হোয়াট দ্বারা যদি আমরা বারকে কোশ্চেন করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে উ টু। যেমন আমরা যে উদাহরণ নেই, একটু দেখি আমরা দুইটা অবজেক্ট আমরা কিভাবে নির্ণয় করতে পারি, একটু উদাহরণ নিয়ে দেখি। আমরা যদি এরকম উদাহরণ নেই যে সে আমাকে, সে আমার জন্মদিনে আমাকে একটি বই দিয়েছিল বা উপহার দিয়েছিল, উপহার দিয়েছিল। এই বাক্যে বলেন তো অবজেক্ট কয়টা আছে, অবজেক্ট কয়টা আছে এই বাক্যে? দুইটা অবজেক্ট। কেন? দেখেন এই যে আমাকে, আরেকটা কি আছে, বই, একটি বই। এখন আমরা কিভাবে নির্ণয় করব কোনটা ও ওয়ান কোনটা ও টু? আমি বলেছিলাম যে এই যে বাকি অংশটুকু বের করার জন্য সবসময় বারকে কোশ্চেন করতে হয়, তাই না? ও ওয়ান যখন বের করব তখন বারকে কোশ্চেন করব। তাহলে উপহার দিয়েছিল, এটা তো আমাদের বার্ব নাকি? উপহার দেওয়া তো বার্ব, গিফট, উপহার দেওয়া, তাই না? গিফটেড, তার মানে উপহার দিয়েছিল। এখন যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে উপহার দিয়েছিল, কাকে উপহার দিয়েছিল, এই যে আমাকে, আমরা কিন্তু ও ওয়ান পেয়ে যাচ্ছি, তাই না? অর্থাৎ কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা কিন্তু ও ওয়ান পেয়ে যাচ্ছি। কাকে দিয়েছিল, মানে কাকে উপহার দিয়েছিল, আমাকে, তার মানে ও ওয়ান। কি উপহার দিয়েছিল, এই যে একটি বই, তার মানে এটা হচ্ছে ও টু। এটুকুতে কারো কোনো সমস্যা আছে? এটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু রেসপন্স করি, দ্রুত একটু রেসপন্স করি। এটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? ও ওয়ান এবং ও টু বের করতে কোনো সমস্যা আছে কিনা? আমাদের অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু নির্ণয় করতে কারো কোনো সমস্যা আছে? একটু রেসপন্স দিতে হবে। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা বাকি অংশগুলো দেখি। তাহলে আমাদের বাকি রইল ডি ওয়ান ডি টু, এই বিষয়গুলো আমরা একটু দেখি। হ্যাঁ, ডি ওয়ান ডি টু দেখি। ডি ওয়ান হচ্ছে ডিরেকশন ওয়ান, ডিরেকশন ওয়ান। হ্যাঁ, এটাকে বলবো আমরা ডিরেকশন ওয়ান, ডিরেকশন, দুইটাই ডিরেকশন। এটা হচ্ছে ডিরেকশন ওয়ান হচ্ছে এটা, আর এটা হচ্ছে ডিরেকশন টু। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেকশন টু। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি বলি যে আমি খুলনা থেকে, খুলনা থেকে, খুলনা থেকে যশোর গিয়েছিলাম, যশোর গিয়েছিলাম কিসের জন্য? বই কিনতে, কথার কথা এরকম বললাম। তাহলে দেখুন এই যে খুলনা থেকে, এটা শুরুর স্থান, এটা শুরুর স্থান। আপনার গন্তব্য যেখান থেকে শুরু, আপনার গন্তব্য যেখান থেকে শুরু সেটা হচ্ছে ডি ওয়ান, সেটা হচ্ছে ডি ওয়ান। আর যেখানে যাবেন গন্তব্য সেটা হচ্ছে ডি টু। এটুকু বুঝতেও সমস্যা থাকার কথা না? তার মানে কি দুইটা স্থান যদি থাকে, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন বা ইউরোপ থেকে এশিয়াতে যাচ্ছেন, এরকম যদি দুইটা স্থান থাকে, একটা হচ্ছে ডি ওয়ান একটা হচ্ছে ডি টু। আচ্ছা,
এখন আসি আমরা M1 M2 M1 M2 M1 M2 তে আমরা আসি। M1 M2টা কি? M1 হচ্ছে ম্যানার, এটাও ম্যানার। এটা হচ্ছে কিভাবে আপনি একটা কাজ করতেছেন সেটা কিভাবে করতেছেন, আর এটা হচ্ছে কার সাথে, কার সাথে। যদি আমি বলি আমি রাজুর সাথে, রাজুর সাথে হেঁটে 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 গিয়েছিলাম, এরকম একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এখন খেয়াল করেন এখানে কি আছে এই বাক্যে, যে এই যে কিভাবে মানে রাজুর সাথে হয় না, কিন্তু কিভাবে মানে হেঁটে হেঁটে, তাই না? কিভাবে গিয়েছিলাম? হেঁটে হেঁটে। আমি বলছিলাম সবসময় বারকে কোশ্চেন করতে হবে। কিভাবে গিয়েছিলাম? হেঁটে হেঁটে গিয়েছিলাম। কার সাথে গিয়েছিলাম? রাজুর সাথে। তার মানে কি হেঁটে হেঁটে হচ্ছে M1 আর রাজুর সাথে হচ্ছে M2। এটুকু ক্লিয়ার? D1 D2 M1 M2 ক্লিয়ার কিনা? একটু একটু দ্রুত রেসপন্স দিই, তাহলে আমরা দ্রুত আগাতে পারবো। অল্প সময়ে অনেক কিছু শিখতে পারবো, একটু দ্রুত রেসপন্স দিলে। হ্যাঁ, যারা অনুবাদে দুর্বল, আশা করি এটা খুব ইফেক্টিভ হবে। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। মনোযোগ সহকারে একটু দেখতে হবে ক্লাসটা, দেন একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে যদি এটুকু ক্লিয়ার থাকে, আচ্ছা এটুকু যদি ক্লিয়ার থাকে, আমরা বাকি রইল পিটিআর। পিটিআর, হ্যাঁ, পিটিআর এটুকু আমরা দেখলেই আমাদের মেথডটা ক্লিয়ার হবে। পরে আমরা প্র্যাকটিসে চলে যাব। পি মানে কি আমরা জানি? প্লেস, তাই না? পি মানে হচ্ছে প্লেস, অর্থাৎ ভার্বকে কোশ্চেন করব আমরা। ভার্বকে ভার্বকে হোয়ার দ্বারা কোশ্চেন করব। হোয়ার, হোয়ার দ্বারা কোশ্চেন করব। ভার্বকে যদি হোয়ার দ্বারা কোশ্চেন করি, যেমন আমি যদি বলি আমি প্রতিদিন সকালে সকালে ব্যায়াম করতে রমনা পার্কে যাই, রমনা পার্কে যাই, এই যে একটা বাক্য। হ্যাঁ, এখন যদি বলি কোথায় যাই, আমি ভার্বকে কোশ্চেন করব হোয়ার দ্বারা, তাই না? হোয়ার দ্বারা কোশ্চেন করব, ভার্বকে কোশ্চেন করব হোয়ার। কোথায় যাই? রমনা পার্কে যাই। তার মানে কি? এটা প্লেস, তার মানে এটা হচ্ছে আমাদের পি। এটা হচ্ছে আমাদের পি। অর্থাৎ ভার্বকে যদি আমরা হোয়ার দ্বারা কোশ্চেন করি, যে আনসারটা পাবো সেটা হচ্ছে পি, সেটা হচ্ছে পি। আচ্ছা, প্লেস। এখন দেখেন টাইম, টাইম মানে কি? হুয়েন দ্বারা কোশ্চেন করব। ভার্বকে আমরা কি দ্বারা কোশ্চেন করব? হুয়েন দ্বারা কোশ্চেন করব। ভার্বকে হুয়েন দ্বারা কোশ্চেন করব। এখন যদি বলি কখন যাই, হুয়েন মানে কখন, তাই না? কখন যাই, এই দেখেন উত্তর পাচ্ছি প্রতিদিন সকালে যাই, প্রতিদিন সকালে যাই, তাই না? এটা তাহলে কি আমরা বলতে পারি? এটা হচ্ছে টাইম, মানে টি। কখন যাই? প্রতিদিন সকালে যাই। কখন যাই? প্রতিদিন সকালে যাই। ক্লিয়ার কিনা? এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? এই বিষয়গুলো ক্লিয়ার না থাকলে আমরা প্র্যাকটিস থেকে ঠেকে যাবো। হ্যাঁ, আর যদি এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা, জেরেন তাসনিমা বলছি ক্লিয়ার, ফজল রাব্বি ভাই বলছি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার যদি থাকে তাহলে আমরা আর বাকি রইল কি একটা মাত্র, আর অর্থাৎ রিজন। এটাকে বলবো আমরা অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন মানে কারণ। এটা আমরা পাবো কিভাবে? ভার্বকে কোশ্চেন করতে হবে, ভার্বকে হোয়াই দ্বারা কোশ্চেন করতে হবে, ভার্বকে হোয়াই দ্বারা কোশ্চেন করতে হবে। ভার্বকে হোয়াই দ্বারা কোশ্চেন করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আর। ভার্বকে হোয়াই দ্বারা কোশ্চেন করতে হবে, ভার্বকে হোয়াই দ্বারা কোশ্চেন করলে আমি যা পাবো সেটা হচ্ছে আর। এখন যদি বলি, দেখেন এখানে যদি বলি কেন যাই, কেন যাই অর্থাৎ হোয়াই দ্বারা কোশ্চেন করলাম, কেন যাই? এই দেখেন ব্যায়াম করতে যাই, তাই না? ব্যায়াম করতে, এটা হচ্ছে আমাদের আর। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ রিজন, আর ব্যায়াম করতে যাই। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। এটুকু তো সমস্যা থাকার কথা না, যদিও তারপরে যদি কারো সমস্যা থাকে একটু দ্রুত রেসপন্স দিতে হবে। যে আমরা যে টেকনিকটা বুঝলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 1 অবজেক্ট 2, D1 D2, তারপর M1 M2,
আর হচ্ছে পিটিআর এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু রেসপন্স দিবেন। আমি প্রত্যেকটার জন্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একটু রেসপন্স দিবেন, তাহলে আমাদের সময়টা অপচয় হবে না, আমরা দ্রুত সামনে আগাতে পারবো। এটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, এই যে মেথডটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, মেথডে সমস্যা না থাকলে আমরা প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, হাসান রনি ভাই বলছে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, পিয়ান সরকার বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার যদি থাকে তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। হ্যাঁ, মেথডে যদি কারো কোনো সমস্যা না থাকে আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখেন এখানে একটা বাক্য সেট করে রাখছি আমি, এই বাক্যটা আমরা একটু চেষ্টা করি খুঁজে বের করার। হ্যাঁ, কি কি আছে আমি আগে প্রথমে রিডিং পড়ি। বাক্যটা কি আছে, যে আমি ময়মনসিংহ থেকে সকাল 6টায় এনা বাসে ঢাকা গিয়েছিলাম 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে। এটা হচ্ছে একটা বাক্য, যে এখানে থেকে আমরা আমাদের মেথড অনুযায়ী চেষ্টা করব অনুবাদ করার জন্য ভেঙে ভেঙে। হ্যাঁ, এখানে কি আছে, আমি ময়মনসিংহ থেকে সকাল 6টায় এনা বাসে ঢাকা গিয়েছিলাম 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে। আপনারা একটু জানাবেন যে এই বাক্যে ভার্বটা কি, এই বাক্যে ভার্ব কি, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দিস সেন্টেন্স। তারপর হচ্ছে সাবজেক্টটা কি, এই বাক্যে সাবজেক্ট কি, আমাদের হিসাব অনুযায়ী আমরা করব। তারপর আমরা কি নেই, ও ওয়ান নেই, ও ওয়ান আছে কিনা এবং কি, ও টু আছে কিনা এবং কি। তারপর আমরা ডি ওয়ান ডি টু আছে কিনা এবং কি, ডি ওয়ান কি, ডি টু কি। তারপর হচ্ছে এম ওয়ান আছে কিনা, এম টু আছে কিনা। একটু দ্রুত জানাই, এই বাক্যে আমাদের সাবজেক্ট ভার্ব ও ওয়ান ও টু কি সেটা একটু কমেন্টে জানাই, তাহলে বুঝতে পারবো যে আপনারা মেথডটা বুঝতে পারছেন মিনিমাম। তারপর শুধু আমরা অর্থ করে দিব, আর কিছু না। মেথডটা বুঝতে পারলে আমরা শুধুমাত্র বাংলা থেকে ইংরেজি করে বসাই দেব অর্ডার অনুযায়ী। একটু আমাকে জানাবেন যে এই বাক্যে ভার্বটা কি, সাবজেক্টটা কি, ও ওয়ান কি, ও টু কি, কমেন্টে একটু জানাই। কমেন্টে একটু জানাই এই বাক্যে আমাদের ভার্ব কি, সাবজেক্ট কি, আর হচ্ছে ও ওয়ান ও টু কি। হ্যাঁ, কে মিশকাত ভাই বলেছেন ভার্ব হচ্ছে অংশগ্রহণ করা, সাবজেক্ট আমি। আচ্ছা, ভার্ব হচ্ছে যাওয়া। আচ্ছা, একজন লেখছে পরীক্ষায় অংশগ্রহণ করা হচ্ছে ভার্ব, একজন লিখেছেন। আরেকজন লেখছেন যে যাওয়া। একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে এখানে ভার্বটা নেব সেটা নেব ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়াটা নিব আমরা সবসময়। এই ভার্বটা নিব সবসময় কি, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি, যা দ্বারা টেন্স বোঝা যায়, যা যে ভার্ব দ্বারা টেন্স বোঝা যায়। এই যে মিশকাত ডাইলেক্স অংশগ্রহণ করা, এখানে কিন্তু অংশগ্রহণ করতে আছে, তে আছে। তে মানে হচ্ছে টু প্লাস ভার্ব। এই টু প্লাস ভার্ব গুলোকে আমরা কিন্তু ফিনিট ভার্ব বলতে পারি না। আচ্ছা, সাবজেক্ট আর ভার্ব গো অনেকে কমেন্ট করছেন। আচ্ছা দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এটুকু এখন দেখেন আমরা তো বুঝতে পারতেছি যে কোনটুকু ভার্ব, অর্থাৎ গিয়েছিলাম অংশটুকু আমাদের ভার্ব, তাই না। এটুকু আমাদের ভার্ব, এটুকু আমরা বুঝতে পারছি। আর সাবজেক্ট হচ্ছে আমি, এটুকু আমাদের বুঝতে সমস্যা নাই। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে আমি, গিয়েছিলাম ভার্ব। এখন বাকি অংশটুকু, এখানে কি ও ওয়ান আছে, ও টু আছে, একটু 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 কমেন্ট করি, ও ওয়ান আছে কিনা, ও টু আছে কিনা। এখানে ও ওয়ান আছে বা ও টু আছে। এবার কি ও ওয়ান ও টু আছে কিনা। আচ্ছা, সুজন চন্দ্র ভাই বলছে এখানে ফ্রম ময়মনসিংহ হচ্ছে ডি ওয়ান। আচ্ছা গুড।
ময়মনসিংহ থেকে যেহেতু আমাদের প্রথম প্লেস ময়মনসিংহ, সেই ক্ষেত্রে D1। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারলাম যে এটা হচ্ছে আমাদের D1, ময়মনসিংহটা হচ্ছে D1, তাই না? অর্থাৎ D1টা কি ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ হচ্ছে D1। তার মানে পরেরটা তো D2, ঢাকা হচ্ছে D2, ঢাকা হচ্ছে D2। আমি বলেছি O1 আছে কিনা, O1 নাই। কারণ কি, এখানে কাকে দ্বারা কাকে গিয়েছিলাম, যদি আমি বারকে কোশ্চেন করি কাকে গিয়েছিলাম, আনসার নাই। তার মানে এখানে আমাদের O1 নাই, O1 দরকার নাই। কি গিয়েছিলাম, হোয়াট দ্বারা কোশ্চেন করেন O2 আছে কিনা, কি গিয়েছিলাম, আনসার নাই। যদি আনসার নাই তার মানে কি O1 O2 নাই, O1 O2 নাই। অনেকে কমেন্ট করছেন O1 নাই, O2 আছে কিনা একটু জানাই তো, O2 আছে কিনা, O2 আছে কিনা একটু জানাই। আচ্ছা, তার মানে এখানে আমাদের অবজেক্ট নাই, O1 O2 নাই। হ্যাঁ, এই O1 O2 অবজেক্ট নাই। আচ্ছা, এখন তাহলে বাকি রইল কি M1, M1 আছে কিনা, M2 আছে কিনা একটু জানাই, M1 আছে কিনা। হ্যাঁ, পিয়ান সরকার ভাইয়া O1 O2 নেই, রাইট, O1 O2 নাই। M1 M2 আছে কিনা, M1। আচ্ছা, O2 কিভাবে আছে সুমি খাতুন আপু একটু বলেন তো। O2 মানে কি, আমি বলছিলাম বারকে কোশ্চেন করতে হবে, কি দ্বারা কোশ্চেন করতে, হোয়াট দ্বারা, তাই না? আচ্ছা, আমি যদি বলি কি গিয়েছিলাম, কি গিয়েছিলাম, আনসার পাই? আনসার ওরকম যুক্তি কোন আনসার আসে? আসে না। তার মানে কিন্তু আমাদের O2 নাই, O2 এখানে নাই। সুমি আপু একটু দেখবেন, O2 এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, D2 আছে, হ্যাঁ D2 আছে। এখন দেখেন M1 M2 আছে কিনা, M1 M2 আছে কিনা, M1 M2 আছে কিনা, M1 M2 আছে কিনা। M1 মানে কি বলছিলাম যে কিভাবে, কিভাবে অর্থাৎ হাউ। আর এটা হচ্ছে কার সাথে, কার সাথে, তাই না? এখানে কার সাথে আনসার নাই, কারণ কার সাথে গিয়েছিলাম, নাই। আমি বলি নাই যে আমি ময়মনসিংহ থেকে অমুকের সাথে, বলি নাই কিছু। হ্যাঁ, যদি বলতাম যে আমি ময়মনসিংহ থেকে, হ্যাঁ, সোহেলের সাথে সকাল 6টায়, তাহলে কি হতো, M2 থাকতো। আচ্ছা, যেহেতু M1 আছে, কিন্তু দেন কিভাবে গিয়েছিলাম, এই দেখেন আমি বলছিলাম বাসে, বাসে গিয়েছিলাম, এনা বাসে, হ্যাঁ এনা বাসে। আমি যদি বলি যে কিভাবে গিয়েছিলাম, এনা বাসে, তার মানে কি এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি M1। তার মানে এই বাক্যে M1 আছে, M2 নাই, M1 আছে, M2 নাই, রাইট। আচ্ছা, এখন দেখি বাকি অংশ, আমরা একটু একটু চিন্তা করি বাকি অংশটা। আমরা বাকি রইল কি, M1 M2 গেছে, এখন পি বাকি, টি বাকি, আর বাকি। পি মানে প্লেস, কোথায় গিয়েছিলাম, নাই তো, আমরা আগে ময়মনসিংহ ঢাকা তো আগে নিয়ে নিয়েছি, তার মানে নাই আর, নাই। টাইম, কখন গিয়েছিলাম, কখন, এখানে কিন্তু আছে দেখেন, এই যে সকাল 6টায়, সকাল 6টায়, তার মানে এটা আমাদের টাইম, তাই না? এখন আসেন দেখেন, আর কেন গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কেন, এই যে পরীক্ষায় অংশগ্রহণ করতে, 46তম। শুধু এটুকু লেখলে কিন্তু হবে না, কেন গিয়েছিলাম পরীক্ষায় অংশগ্রহণ করতে, এটুকু নেওয়া যাবে না, আনসারটা সম্পূর্ণ হইতে হবে। কেন গিয়েছিলাম, এই যে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে, সম্পূর্ণটুকু নিতে হবে। এটুকু কিন্তু আমাদের আনসার আসতেছে, তা না হলে কিন্তু আনসার অসম্পূর্ণ। হ্যাঁ, তার মানে এটুকু আর। এখন শুধু আমরা কি বসাইয়া দেব, স্টেপ বাই স্টেপ বসাবো, একটু দেখেন আমি দেখাচ্ছি। দেখেন, এটা আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তাহলে আই বসাইলাম। আচ্ছা, তারপর তো বার বসাবো আমাদের নিয়ম অনুযায়ী। বার মানে কি, গিয়েছিলাম। আমরা যদি নরমালি বলি তাহলে ওয়েন্ট লিখি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে জার্নি করছি যেহেতু, সেই ক্ষেত্রে আমরা একটু ফর্মালের জন্য ট্রাভেলড লিখতে পারি, ট্রাভেলড, অথবা জার্নি লিখতে পারবো আমরা। হ্যাঁ, জার্নিট লিখতে পারবো। আচ্ছা, ট্রাভেলড, ট্রাভেলড। এখন দেখেন আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেছে, বার্ব হয়ে গেছে। এখন O1 O2 তো নাই, তারপরে কিসের স্থান, D1 D2। D1 কি, এই যে ময়মনসিংহ, কেন দিলাম, ময়মনসিংহ থেকে আছে দেখে ফ্রম ময়মনসিংহ দিলাম, ফ্রম ময়মনসিংহ, ফ্রম ময়মনসিংহ। তারপরে যেখানে আমরা যাব, অর্থাৎ যে D1 এর আগে আমরা ফ্রম দেই, D2 এর আগে আমরা টু দেই। ময়মনসিংহ থেকে কোথায়, টু ঢাকা, টু ঢাকা। এখন দেখেন কিভাবে, এই যে আমাদের কি, এই যে D1 হয়ে গেছে, এটা D1, এটা D2। এখন বাকি রইল কি, M1 আছে, M2 তো নাই, M1টা আছে। M1টা কি, এই যে কিভাবে গিয়েছিলাম, বাই এনা বাস। এই যে বাই এনা বাস, এন কেন দিলাম, নির্দিষ্ট বাস বললে যে এই বাসটার সাথে, মানে বাই এনা বাস তো অনেকগুলো আছে, এই জন্য আমরা আর্টিকেল এন ইউজ করেছি। বাই এন এনা বাস, একটা এনা বাসে, এনা
বাস। এখন খেয়াল করেন আমাদের কি হয়ে গেল, এটা কিন্তু আমাদের M1 হয়ে গেল, তাই না? এখন বাকি রইল কি, পিটিআর, প্লেস তো নাই, শেষ। টি টাইম মানে কি, এট 6 AM, এট 6 AM, এটা হচ্ছে আমাদের টাইম। এই অ্যানাবাস হচ্ছে আমাদের M1, M1। এই যে ময়মনসিংহ টু ঢাকা, এটা হচ্ছে D1 D2, এটা হচ্ছে আমাদের কি বার্ফ, আর এটা হচ্ছে সাবজেক্ট। এখন বাকি যা আছে সব কি, আর বলছিলাম কেন গিয়েছিলাম, এই যে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে। তাহলে কি টু, এই যে তে থাকলে মনে রাখবেন বার্বের এই অংশটুকু যদি তে থাকে তাহলে টু প্লাস বার্ব লিখতে হয়, তাই না? করতে, যাইতে, খাইতে। এখানে মোজাম্মেল হক ভাই বলছে আই হ্যাভ বিন গোয়িং, না আই হ্যাভ বিন গোয়িং হবে না, টেন্স চিনতে হবে। এই যে গিয়েছিলাম, গিয়েছিলাম মানে কি, এটা আমাদের পাস্ট টেন্স, পাস্ট টেন্স। মোজাম্মেল হক ভাইয়া একটু টেন্সটা আগে নির্ণয় করতে হবে, বার্বটা নির্ণয় করতে হলে আমাদের টেন্স দরকার। হ্যাঁ, গিয়েছিলাম পাস্ট টেন্স, এই জন্য আমরা ওয়েন্ট দিয়েছি, গো দেয় নাই। ট্রাভেলড দিয়েছি, ট্রাভেল দেয় নাই। হ্যাঁ, অথবা যদি আমি লেফট দিই, ফর আই লেফট ময়মনসিংহ ফর ঢাকা দিতে পারতাম। হ্যাঁ, লেফটও ইউজ করতে পারতাম, আমি ময়মনসিংহ ত্যাগ করেছিলাম, এরকম লেফটও ইউজ করতে পারতাম, আরো ফর্মাল হইতো। আচ্ছা, এখন খেয়াল করেন তাহলে আমরা কি করা যাবে না, উইথ অ্যানাবাস দিবেন না। উইথ অ্যানাবাস মানে বাসের সাথে না, বাসের দ্বারা। হ্যাঁ, বাই অ্যানাবাস। আচ্ছা, বাই অ্যান অ্যানাবাস এট 6 AM, কেন টু পার্টিসিপেট, টু পার্টিসিপেট ইন দা 46 বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন। কেন গিয়েছিলাম, টু পার্টিসিপেট। টু কেন দিলাম, এই যে তে আছে, করতে, করতে। টু পার্টিসিপেট ইন দা 46 বিসিপ্লিনারি, দেখেন 46 বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন। এই বাক্যটা বুঝতে পারছি কিনা একটু জানাই তো, আমরা একটু জানাই বুঝতে পারছি কিনা। আমরা যদি মেথডটা ক্লিয়ার থাকে তাহলে আমার সমস্যা হওয়ার কথা না। আর যদি মেথডের সমস্যা থাকে আপনার বুঝতে, সাবজেক্ট নির্ণয় করতে, ভার্ব নির্ণয় করতে, তাহলে একটু ঝামেলা হবে। আর যদি আপনি সাবজেক্ট ভার্ব নির্ণয় করতে কোনো সমস্যা না হয়, অবজেক্ট, তাহলে আপনার বড় বাক্য দিলেও অর্থ বসায় বসায় বড় বড় বাক্য তৈরি করা যাবে। আমি যদি এটা বলতাম, এই যে বললাম যে আমি ময়মনসিংহ থেকে এখানে যারা যোগ করতাম, যে মিলির সাথে বা মিমের সাথে গিয়েছিলাম, ঢাকা গিয়েছিলাম প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে। কেন, বিসিএস ক্যাডার হওয়ার জন্য। আমরা আরো বড় করতে পারতাম, একই কথা। হ্যাঁ, পিয়ান সরকার ভাই ওয়েন্ট দিলেও হবে, তবে ওয়েন্টের চাইতে ভার্বটা আমাদের ট্রাভেলটা বেশি ফর্মাল। না, যেহেতু এটা জার্নি বোঝায় এই জন্য ট্রাভেলটা একটু ফর্মাল হয়, ওয়েন্ট দিলেও হবে। একটু বলেন এ বাক্যে কারো কোনো সমস্যা আছে, এই বাক্যে কারো কোনো সমস্যা আছে কিনা? রেসপন্স দিতে হবে, রেসপন্স দিতে হবে। ক্লাস কি ভালো লাগতেছে না, নাকি এমনি কি একটু জানান তো কমেন্টে। আমি তো একা একাই বলে যাচ্ছি, যেহেতু এটা একটা লাইভ ক্লাস, এটা তো ভার্চুয়াল ক্লাস, অতএব আমি বুঝতে পারতেছি না আপনাদের ক্লাস কেমন লাগতেছে। একটু একটু আমাকে আউটপুট দেন তো, ক্লাস কেমন লাগতেছে, আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স দেই, ক্লাসটা বুঝতে পারতেছি কিনা বা ক্লাস কেমন লাগতেছে। আচ্ছা, আমির হামজা রাসেল ভাই লিখছি নো, নো মানে কি ভাই, ক্লাস বুঝতে পারতেছেন না? একটু জানান তো আমির হামজা ভাইয়া, ক্লাস কি বুঝতে পারতেছেন না বা ভালো লাগতেছে না, এরকম কিছু একটু জানান। আচ্ছা, অনেকে বলছে বুঝতে পারতেছে বা ভালো লাগতেছে। আমি তাহলে এখন আমরা 3-0 রিলেটেড কিছু কয়েকটা বাক্য অনুবাদ করবো। হ্যাঁ, আমরা 3-0 রিলেটেড, যেহেতু আমাদের এটা একটা বার্নিং ইস্যু, বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু 3-0। হ্যাঁ, 3-0 একটি নতুন দৃষ্টিভঙ্গি যা প্রস্তাব করেছেন মোহাম্মদ ইউনূস। এই যে একটা বাক্য, এখানে আরো অনেক কিছু থাকতে পারতো, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাই থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এখন 3-0 একটি নতুন দৃষ্টিভঙ্গি যা প্রস্তাব করেছেন মোহাম্মদ ইউনূস, এই বাক্যে সাবজেক্ট কি একটু নির্ণয় করি আমরা। ভার্ব কি, আমি বলছিলাম প্রথম ভার্বটা নির্ণয় করবো, পরে সাবজেক্ট নির্ণয় করবো। একটু কমেন্টে জানাই এই বাক্যে ভার্বটা কি, সাবজেক্টটা কি, আর হচ্ছে ও ওয়ান ও টু আছে কিনা, ও ওয়ান ও টু আছে কিনা।
একটু একটু জানাই যে O1 O2 আছে কিনা, একটু O1 O2 আছে কিনা, সাবজেক্ট ভার্ব আছে কিনা। আমি মনে করি অনুবাদে যদি আপনি এই রুলসটা মেনে বাসায় বেশি না 15টা দিন প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার অনুবাদ ভয় লাগবে না। আপনি এক্সপার্ট না হতে পারলেও ভয় লাগবে না, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের প্রচেষ্টা লাগবে ভাই, শুধুমাত্র ক্লাস করলে হবে না, নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে। শুধু ক্লাসে অনুবাদ হয় না, প্র্যাকটিস ছাড়া অনুবাদ হবে না, প্র্যাকটিস করতেই হবে। যত ভালো ক্লাসই করেন লাভ নাই যদি প্র্যাকটিস না করেন। একটু আমাকে জানান কমেন্টে যে এখানে আমাদের কি শাহনাজ ভাই লিখছে প্রস্তাব আর ইউনুস, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব লিখছেন তাই না? আচ্ছা, সাবজেক্ট হচ্ছে, দেখেন আমাদের এই ক্ষেত্রে এখানে কিন্তু মূলত দুইটা বাক্য হতে পারে আমাদের, একটু চেষ্টা করুন, যদিও বাক্য ছোট বাট এখানে দুটো বাক্য আছে। বাক্য আমরা কয়টা বুঝবো কেমনে, মানে ক্লজ কি, ক্লজ হচ্ছে আমাদের ফিনিট ভার্ব থাকলে আমরা ক্লজ বলি তাই না? এখানে কয়টা ক্লজ একটু খেয়াল করেন, একটা বাক্য বাট ক্লজ কয়টা? যদি ফিনিট ভার্ব একটা থাকে, ফিনিট ভার্ব F1 দ্বারা প্রকাশ করলাম আমরা ফিনিট ভার্ব, হ্যাঁ ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব যদি একটা থাকে আমরা বলবো যে একটা ক্লজ। এক্ষেত্রে দেখেন এখানে একটা ভার্ব উজ্জ আছে না, একটু খেয়াল করেন তো, যে 30 হয় একটি নতুন দৃষ্টিভঙ্গি, এখানে একটু হয় ভার্ব উজ্জ আছে, আছে কিনা? হ্যাঁ 30 হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে ভার্বটা উজ্জ আছে তাই না, 30 হয় একটি নতুন দৃষ্টিভঙ্গি। এইটুকু কিন্তু একটা বাক্য, দেখেন একটা ক্লজ হয়ে গেছে তাই না, বাক্য না একটা ক্লজ। আবার দেখেন প্রস্তাব করেছেন, এটাও তো একটা ফিনিট ভার্ব, প্রস্তাব করেছেন, প্রস্তাব করেছেন মোহাম্মদ ইউনুস। এটা এটা আবার কি, এই ক্ষেত্রে আবার এটুকু হচ্ছে সাবজেক্ট, এটুকু হচ্ছে ভার্ব, মানে দুইটা অংশ। এই বাক্যে কিন্তু আমরা যদি চিন্তা করি কয়টা অংশ আছে, দুইটা ক্লজ আছে, কারণ এখানে একটা ভার্ব আছে, এখানেও একটা ভার্ব আছে, কিন্তু আমরা এটা রিডিউসিং ক্লজের মাধ্যমে, রিডিউসিং ক্লজের মাধ্যমে এক বাক্যে করব, রিডিউসিং ক্লজের মাধ্যমে আমরা ক্লজ রিডিউস করা যায়, হ্যাঁ রিডিউসিং ক্লজের মাধ্যমে। তাহলে এইটুকু যদি আমরা একটু চিন্তা করি, 30টা কি সাবজেক্ট পেলাম, হয় হচ্ছে ভার্ব, কি হয় একটি নতুন দৃষ্টিভঙ্গি তাই না, 30টা কি হয় একটি নতুন দৃষ্টিভঙ্গি, তার মানে এটা কি O2 অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নাই। যা, হুইজ, প্রস্তাব মানে কি প্রপোজ করা, যেহেতু করেছেন তার মানে কি হ্যাভ, হ্যাভ প্রপোজড। হ্যাঁ, কিন্তু আমরা যখন ই করি, দেখেন একটু আমরা যদি এক বাক্যে করি তখন কিভাবে করব, এই যে 30 একটি নতুন দৃষ্টিভঙ্গি, এই যে 30 ইজ এ নিউ ভিশন, দৃষ্টিভঙ্গি তাই না। আমরা প্রথমে কি বসাইছি, সাবজেক্ট বসাইছি, তারপর আমরা ভার্ব বসাইলাম, O2 বসাইছি, এটুকু শেষ। এখন এটা আমরা কিন্তু দেখেন এই যে এটা আমরা রিডিউসিং ক্লজ হয়তো অনেকে বুঝি না, যার কারণে সমস্যা হবে। দ্যাট প্রপোজড দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু দ্যাট প্রপোজড ডাইরেক্ট হবে না, এটা হচ্ছে এরকম দ্যাট হ্যাভ, দ্যাট হ্যাভ বিন প্রপোজড, কারণ কি আমরা জানি কি, সরি প্রপোজড, প্রপোজড বাই মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস এইভাবে লিখতে পারতাম আমরা, কিন্তু আমরা এইভাবে করি নাই। এই যে আমরা দেখেন এই দ্যাট হ্যাভটাকে, বিনটাকে, বিন কেন দিলাম আমরা বুঝতেন কি, বুঝেন কিন্তু বাই ইউনুস আমরা কি প্যাসিভ মোডে করছি, প্যাসিভ মোডে করার কারণে এখানে বিন আসছে, তা না হলে হ্যাভ আসতো। আমরা তো দ্যাটের পরে কি ডাইরেক্ট মোহাম্মদ ইউনুস দিতেছি না, যেহেতু আমরা এখানে কি করতেছি বাদ দিচ্ছি আমরা কি, যেটা প্রস্তাব করা হয়েছে ইউনুসের দ্বারা এরকম। আচ্ছা, এজন্য হ্যাভ বিন হয়েছে, কিন্তু আমরা এটা রিডিউস করব, রিডিউসিং ক্লজের একটা ক্লাস আমার হয়তো দেওয়া আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, যারা ফ্রি হ্যান্ড রাইটিং হ্যান্ড নোট বেচে ভর্তি আছেন তারা সম্ভবত এটা 6 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাসে রিডিউসিং ক্লজের একটা ক্লাস দেওয়া আছে, রিডিউসিং ক্লজ কিভাবে করা যায়, এই যে আমরা এই ক্লজটাকে ছোট করতে পারি, দ্যাট কমাইতে পারি, হ্যাভ কমাইতে পারি, এটা দেখে নেবেন। হ্যাঁ, এই দ্যাট হ্যাভ বিন আমরা কমাইতে পারি, ডাইরেক্ট আমরা এখানে প্রপোজড লিখতে পারি, সেটা একটু দেখে নেবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এটাকে রিডিউসিং ক্লজ বলে। আচ্ছা, এই দেখেন ভীষণ প্রপোজড লিখে দিলাম আমরা, প্রপোজড বাই মোহাম্মদ ইউনুস, এটুকু হয়ে গেল। কিন্তু এটাকে বড় করতে পারতাম, যেটা দ্যাট হ্যাভ বিন বা হুইজ, সরি এখানে হ্যাভ বিন না হ্যাজ বিন হবে, হ্যাজ বিন মোহাম্মদ ইউনুস হ্যাজ বিন হবে, আগেরটা আমি হ্যাভ বিন বলেছি বলে এটা হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, হুইজ হ্যাজ বিন, হুইজ হ্যাজ বিন, হুইজ হ্যাজ বিন প্রপোজড বাই মোহাম্মদ ইউনুস, এইভাবে আমরা করতে পারতাম,
এখানে ডিরেক্ট এইভাবে না দিয়ে আমরা হুইচ হ্যাজ বিন প্রপোজড বাই মোহাম্মদ ইউনূস দিয়েও করা যাবে। হ্যাঁ 30 ইজ এ নিউ স্ট্র্যাটেজি দ্যাট প্রপোজড, দ্যাট প্রপোজ দেব না, আমরা দ্যাট দেব না, দ্যাট দিব না, যদি দেই তাহলে দ্যাট হ্যাজ বিন প্রপোজড দিতে হবে, দ্যাট হ্যাজ বিন প্রপোজড দিতে হবে। আবারও আমরা একটু দেখাই, এখানে আমাদের মূল বাক্যটা কি ছিল, আমরা রিডিউস করেছি, একটু দেখেন কাইন্ডলি। এরকম ছিল 30 ইজ এ নিউ স্ট্র্যাটেজি দেন অথবা ভিশন দেন, সেটা কোনো ম্যাটার না, আপনার যেটা ভালো লাগে ভিশন। এই দেখেন এখন হচ্ছে কি, আমরা যা প্রস্তাব করেছেন মোহাম্মদ ইউনূস, এটা আমরা ক্লজের মধ্যে নিয়ে আসবো, হুইচ দিতে পারি, দ্যাট দিতে পারি, হুইচ হ্যাজ বিন, কারণ এটা দ্বারা করা হয়েছে মোহাম্মদ ইউনূসের দ্বারা, এই জন্য আমরা যদিও টেন্সটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ মোডে কি বিন আসে না, একটা বিন আসে অতিরিক্ত, হুইচ হ্যাজ বিন প্রপোজড, প্রপোজড বাই মোহাম্মদ ইউনূস। আচ্ছা এখন খেয়াল করেন, আমরা যদি এইখানে ডাইরেক্ট দেখি তাহলে আমরা চিন্তা করব কি ব্যাপার, এখানে তো করেছেন আছে, করেছেন, তাহলে আমরা এখানে পাস্ট দিলাম কেন? হ্যাঁ এটা আমরা প্রথমে দেখায় বুঝতে পারবো না হয়তো, যেখানে করেছেন আছে তারপর আমরা পাস্ট টেন্স কেন দিলাম। আমাদের মূল জিনিসটা ছিল এরকম, সেটাকে আমরা রিডিউস করেছি। রিডিউসিং ক্লজ বললে আমরা এই যেরকম কানেক্টিং ওয়ার্ড হুইচ হ্যাজ বিন অক্সিলারি ভার্ব সহ বাদ দিয়ে ডাইরেক্ট এটা এখানে অ্যাড করে দিয়েছি, এটাকে রিডিউসিং ক্লজ বলে, একটু দেখে নেবেন। তবে এটাও রাইট বাক্য, এটাও রাইট, তবে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্মার্ট ওয়ে, আর এটা হচ্ছে একটু লেস স্মার্ট। সবাই সাধারণত এটা করবে আর আপনি এটা করলে এগিয়ে থাকবেন। বুঝতে পারছি, একটু জানাই তো এই বাক্যর থেকে আরো কোনো সমস্যা আছে? বাক্যটা ছোট বাট বোঝার মতো অনেক কিছু আছে। আমরা আরো কয়েকটা বাক্য দেখবো, একটু রেসপন্স দিতে হবে আপনাদের। যদি ক্লাস ভালো না লাগে তাও বলবেন, আর ভালো লাগলে চেষ্টা করবেন একটু রেসপন্স দেওয়ার জন্য। আমি তো আর আপনাদের বলি না যে শেয়ার করেন, বাই করেন, সেই করেন, এগুলো না, জাস্ট একটু রেসপন্স দিবেন যে আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা সুজন চন্দ্র রয় লেখছেন 30 ইজ এ নিউ মিশন হুইচ হ্যাজ প্রপোজ দেওয়া যাবে না, এই যে বললাম এটা তো প্রপোজ করা হয়েছে, যেহেতু আমরা প্যাসিভ মোডে করতেছি, হ্যাজ তো আমরা আসছে কিসের জন্য, প্রেজেন্ট পারফেক্টের জন্য, যেহেতু প্যাসিভ মোডে তাহলে একটা আমাদের বিন আসবে, হুইচ হ্যাজ বিন প্রপোজড। আচ্ছা বুঝতে পারলে আমরা নেক্সট বাক্যে চলে যাচ্ছি। এর লক্ষ্য হলো শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। এই ক্ষেত্রেও দেখেন এই যে হলো হচ্ছে ভার্ব, তাই না, এর লক্ষ্য হয় হলো, এটা হচ্ছে ভার্ব, এর লক্ষ্য এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই টোটালটাকে আমরা পাবো কি কি হয়, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এটা টোটালটা আমাদের ওটু। এই ব্যাখ্যা আছে শুধু সাবজেক্ট ভার্ব আর ওটু, তার মানে আমরা এর লক্ষ্য সাবজেক্ট বসাবো, ইটস গোল, ইটস গোল, ইটস গোল, ইটস গোল কি ইজ সরি ইটস গোল। খেয়াল করেন হলো, আমরা এম ইজ আর, যেহেতু আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি নিব, এম ইজ আর নিতে হবে, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, কয়েকটা লক্ষ্য, এই জন্য আমরা আর দিব। এস গোল যদি একটা থাকতো, এটার লক্ষ্য হলো ইট গোল, ইটস গোল থাকতো যদি এরকম গোল, তাহলে আমরা ইজ দিতাম। এখন যেহেতু এস আছে গোলস, এই জন্য আমরা এখানে আর দিব, এখানে ইজ দেওয়া যাবে না, আর দিব। আচ্ছা কি কি, শূন্য দারিদ্র, এই জন্য আর দিছি, জিরো পভার্টি, শূন্য বেকারত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট, শূন্য কার্বন নিঃসরণ মানে কি জিরো কার্বন ইমিশনস। ভাইয়া রিডিউসের একটা ক্লাস আছে, রিডিউস তার বিষয়টা এরকম না যে এক দুই লাইনে বলা যাবে বিষয়টা, আবার তাহলে রিডিউসের ক্লাসে চলে যাওয়া লাগবে। মানিক রয় ভাইয়া আপনি কি আমার কোর্সে ভর্তি আছেন কিনা আমি জানি না, তবে যদি কোর্সে ভর্তি থাকেন তাহলে 6 নাম্বার ক্লাস বা 7 নাম্বার ক্লাস একটু দেখে নেবেন, হ্যান্ডনোট ব্যাচের ওখানে রিডিউসিং ক্লাসের উপর একটা ক্লাস আছে। রিডিউসিং ক্লাস হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব আর যে আমরা যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করি সেটা শর্টকাট করে কেটে দেওয়া যায়, বাদ দিয়ে দেওয়া যায়। কখনো কখনো ভার্বের সাথে আইএনজি যোগ করে, কখনো কখনো ভার্বকে পাস্ট পার্টিসিপল করে, এই দুইটা জিনিস বাদ দেওয়া যায়, অক্সিলারি ভার্বটুকু অংশ এবং কি কানেক্টিং ওয়ার্ডের অংশটুকু বাদ দেওয়া যায়।
আচ্ছা, ইটস গোল ইজ দেওয়া যাইতো, কিন্তু আমরা এখানে যেহেতু লক্ষ্য অনেকগুলা, এই জন্য গোলস ইউজ করবো। হ্যাঁ, যদি আপনি দেন ইটস গোল ইজ, তাহলে দেখেন এটা লক্ষ্য একটা বোঝাইতেছে না, একটা লক্ষ্য বোঝাইতেছে না, যেহেতু অনেকগুলো লক্ষ্য, এই জন্য আমরা ইটস গোলস ইউজ করবো, আর এখানে আর ইউজ করবো। সুমি আপু একটু দেখে নেবেন, এই বাক্যে কারো কোনো সমস্যা আছে? সহজ বাক্য ছিল, যদি আমরা সাবজেক্ট বুঝতে পারি, ভার্ব বুঝতে পারি, তাহলে খুব ইজি একটা সেন্টেন্স। আচ্ছা, এই বাক্যে সমস্যা না থাকলে আমি তাহলে 3 নম্বর বাক্যে চলে যাব। আমরা আরো 2-3টা বাক্য করব, দেখি। 4 নম্বর বাক্য আছে কি, একটু দেখেন। 3 নম্বর বাক্যটা আছে, এটি একটি মানবিক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের ধারণা প্রদান করে। এই বাক্যের সাবজেক্টটা কি? এই বাক্যের সাবজেক্ট কি আর ভার্ব কি? এই দুইটা জিনিস আমরা প্রথমে খুঁজে বের করব। এটি একটি, অর্থাৎ থিওরি এক ধারণা, সেই ধারণা কি করে? এটি একটি মানবিক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের ধারণা প্রদান করে। একটু আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, এটুকু আমাদের পেলেই হবে। এখানে যেহেতু টাইম নাই বা এরকম কিছু নাই। এই যে হলো, হলো আছে, দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এই বিষয় তো ক্লিয়ার। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে আমি যদি বলি আমার কাজ হলো পড়ালেখা করা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং কি বর্তমান কথা বলতেছি। আমার কাজ হলো, আমার কাজ হলো পড়াশোনা করা। এটা আপনার একটা নিয়মিত ঘটনা, এটা হচ্ছে আপনার কাজ। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়মিত ঘটনা, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটি, হ্যাঁ এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। ভার্বটা কি? অবজেক্ট ওয়ান কি, অবজেক্ট টু কি, একটু জানাই। অবজেক্ট ওয়ান কি, অবজেক্ট টু কি, একটু জানাই। আমরা খুব দ্রুত আর একটা বাক্য দেখবো, তারপরে ক্লাসটা শেষ দেবো। অলরেডি 50 মিনিট হয়ে গেছে ক্লাস। হ্যাঁ, প্রদান করে, রাইট, প্রদান করে হচ্ছে বাট। আমি শুরুতে বলেছিলাম যে বাংলা বাক্যে সাধারণত লাস্টে বার্ব থাকে, সাধারণত লাস্টে বার্ব থাকে। আমি শুরুতে আপনাদের ক্লাসে শুরুতে বলেছিলাম লাস্টে বার্ব থাকে। তাহলে এখানে প্রদান করে হচ্ছে বার্ব, প্রদান করেটা কি? বার্ব। আচ্ছা, তাহলে বাকি অংশটুকু কি আছে? এটি একটি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ধারণা প্রদান করে। তাহলে এই অংশটুকু কি রইলো? বাকি রইলো কি? ও ওয়ান আছে, ও টু আছে, ও ওয়ান ও টু আছে কিনা, ও ওয়ান ও টু আছে কিনা? একটু দ্রুত রেসপন্স দিতে হবে, ও ওয়ান ও টু আছে কিনা। আপনারা যত দ্রুত রেসপন্স দিবেন, তত আমরা দ্রুত গতিতে ক্লাসটা আগাতে পারবো। যদিও আমি ক্লাসে অপ্রাসঙ্গিক কথা বলি না কখনো, কারণ সময়টা খুবই মূল্যবান, সময়টা নষ্ট করা যাবে না। আপনাদের রেসপন্স প্রয়োজন, যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমরা খুঁজে বের করতে পারতেছি না। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ধারণা, এই জিনিসটা কি? এটা কি ও ওয়ান ও টু না এম ওয়ান এম টু, কোনটা? এই যে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ধারণা, এটা কি? বাকিটা পুরোটা একটা উটু। সুমি খাতুন আপু বলছে যে টোটালটা, সুমি খাতুন আপুর কথা হচ্ছে এই টোটালটুকু একটা উটু, এই টোটালটা বলতেছে উটু। মানে আপনারা কি বলতেছেন, টোটালটা কি উটু?
আচ্ছা ওটু, অনেকে বলছে ওটু, তার মানে কি আমাদের হয়ে গেল এটুকু ওটু, তার মানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, বার বসাবো, পরে ওটু বসাবো, শেষ। বাক্য সহজ। দেখেন আমরা তাই করছি। এই যে এটি মানে ইট, এটা সাবজেক্ট, প্রদান করে মানে কি গিভও দিতে পারি আমরা, রিপ্রেজেন্টও দিতে পারি। এখানে আমরা প্রেজেন্ট দিয়েছি, প্রেজেন্টস কেন দিলাম, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য প্রেজেন্টস ইউজ করছি। আচ্ছা, কি প্রদান করে, টোটালটা, এই যে টোটালটা একটি মানবিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ধারণা। এরকম যদি একটা অংশ যদি বড় থাকে, অর্থাৎ উটু যদি এরকম বড় হয়, তখন আমরা এই পেছন দিক থেকে আসবো, অর্থাৎ শেষের দিক থেকে, শেষের দিক থেকে। হ্যাঁ, এটুকু বাদ, ধারণা পর্যন্ত, হ্যাঁ ধারণা পর্যন্ত। তাহলে কি ধারণা, এই যে দা আইডিয়া, কিসের, এই যে এর আছে দেখেন, গঠনের, এই জন্য অফ দিছি, অফ, অফ, হ্যাঁ গঠনের, এই যে ক্রিয়েটিং, হ্যাঁ অফ ক্রিয়েটিং, কিসের, একটি মানবিক, এ হিউম্যান, ন্যায়ভিত্তিক মানে কি, জাস্ট সোসাইটি, জাস্ট সোসাইটি। এই তো হয়ে গেল, ক্রিয়েটিং এ হিউম্যান অ্যান্ড জাস্ট সোসাইটি। ইউনুস খান ভাইয়া, মনে হলে হবে না, ক্লিয়ার থাকতে হবে যে হয় এটাই ইউটিউব, এটাই উটু, এরকম একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে যে হ্যাঁ এটাই উটু। আচ্ছা একটু বলবেন, আমি কি ক্লাস আরো কন্টিনিউ করব নাকি এই পর্যন্তই? আমরা কি আর দু একটা বাক্য দেখবো নাকি ক্লাস সম্ভব হয়ে যাচ্ছে এখানে শেষ দেবো, একটু বলেন তো। একটু জানান, তাহলে আমরা একটা বাক্য দেখে শেষ করি, হ্যাঁ যেহেতু ক্লাস সম্ভব হয়ে যাচ্ছে, আমরা একটা বাক্য দেখবো তারপরে ক্লাসটা শেষ করব। একটু জানাবেন আউটপুট, তাহলে আমাদের নেক্সট ক্লাস নিতে সুবিধা হবে। আচ্ছা কন্টিনিউ করবো, আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বাক্য দেখি আমরা। আচ্ছা দেখেন এখানে কি আছে লেখা, যে থ্রি জিরো কনসেপ্ট তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে। থ্রি জিরো কনসেপ্ট তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে। এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যে ভার্ব কি, ও ওয়ান কি, ও টু কি। এখানে কি আছে, থ্রি জিরো কনসেপ্ট, থ্রি জিরো কনসেপ্ট তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে। এটা হচ্ছে একটা বাক্য যেখানে আমাদের কি সাবজেক্ট কি, ভার্ব কি, আর অবজেক্ট ওয়ান কি, অবজেক্ট টু কি। সবাই কমেন্টে জানাই এই বাক্যের সাবজেক্ট কি। দেখেন আমি শেষ করি, এখানে থ্রি জিরো কনসেপ্ট হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তাই না, উৎসাহিত করে আমাদের কি, ভার্ব। কাকে উৎসাহিত করে, তরুণ সমাজকে, এটা হচ্ছে আমাদের কি, ও ওয়ান। কি উৎসাহিত করে, উদ্যোক্তা হতে, বা যদি কেন বলি তাও আমাদের বাকি আছে এইটুকু, এটাকে আমরা ও টু হিসেবে নিতে পারি, অথবা যদি কই না আমরা এটা আর হিসেবে নিব তাও নিতে পারবো, হ্যাঁ শুধু বসাই দেবো আর কিছু না, হ্যাঁ? দেখেন দা থ্রি জিরো, দাটা দিয়েছি সৌন্দর্যের জন্য, এটা দিতে হবে বাধ্যতামূলক কিছু না। দা থ্রি জিরোস কনসেপ্ট, কনসেপ্ট এনকারেজেস কেন দিলাম, এনকারেজেস কেন দিলাম, যেহেতু প্রেজেন্ট ইনহেরিটেন্স আছে,
তার পার্সন সিঙ্গুলার, এই জন্য এনকারেজেস। এই যে কাকে, দা ইয়থ, এই যে তরুণ সমাজকে, হ্যাঁ দা ইয়থ দ্বারা আমরা তরুণ সমাজ বুঝেছি। তারপর আমাদের বাকিটুকু রয়েছে উদ্যোক্তা হতে, উদ্যোক্তা হতে, তাই না? এই যে টু বিকাম এন্টারপ্রেনিউয়ার্স। এন্টারপ্রেনিউয়ার্স হচ্ছে আমাদের কি উদ্যোক্তা। এই তো হয়ে গেল, সহজ না? সহজ তো নাকি? খুব কঠিন লাগলো? দ্য কনসেপ্ট অফ 3 zeros encourages হ্যাঁ দ্য ইয়ং জেনারেশন টু বি এন্টারপ্রেনিউর। হ্যাঁ হবে, সহজ তো, কঠিন কিছু নাই তো। হ্যাঁ এটা তো সহজ। একটা বাক্য আছে এখানে, আমি আর আলোচনা করলাম না, একটু দেখাই দিই এই 5 নম্বর বাক্যটা। এই চিন্তাধারাটি দিস ফিলোসফি বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য গুরুত্ব ভূমিকা পালন করতে পারে। পারে মানে কি, কেন? আমরা জানি শুধুমাত্র এই মডেল ভার্ব দ্বারা কি হয় না, বাক্য পূর্ণ হয় না, সাথে একটা ভার্ব নিতে হয়। এই যে প্লে, ভূমিকা যেহেতু এই জন্য প্লে। কিরকম ভূমিকা? গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি আমাদের গুরুত্বপূর্ণ রোল। এটা হচ্ছে আমাদের O1, সরি O2। O2 কোথায়? ইন গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কোথায়? বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য। হ্যাঁ যদি বলি কেন বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য, তাহলে কি ইন গ্লোবাল অথবা ফর গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। শেষ। উৎসাহিত করা মানে তো আমাদের একটা জিনিস, দেখেন এখানে ভার্ব বলতেছে, একজন বলতেছে ভার্ব কি করে হবে আগের বাক্যে। হ্যাঁ এখানে বলতেছেন যে আমাদের আগের বাক্যে অনেকে, একজন কমেন্ট করছেন যে ভার্ব কি করে হবে না। এখানে তো আমরা কোনো কিছু যেমন বলি যে উৎসাহিত করা, টোটাল একটা, হ্যাঁ উৎসাহিতের সাথে করা জিনিসটা এমনিতে আসে। হ্যাঁ উৎসাহিত করা ভার্ব হবে। হ্যাঁ উৎসাহিত করা, এনকারেজ। হ্যাঁ এনকারেজ মানে হচ্ছে আমাদের উৎসাহিত করা। এনকারেজ হচ্ছে আমাদের উৎসাহিত করা। এখানে ভার্বটা কি উৎসাহিত করা, শুধু করাটা ভার্ব হবে না, উৎসাহিত করাটা ভার্ব। যেমন গিফট মানে উপহার দেওয়া, শুধু দেওয়াটা ভার্ব না, উপহার দেওয়াটা ভার্ব। ঠিক আছে, সবাই জানাবেন, রেসপন্স দিবেন। আপনাদের রেসপন্স যদি ভালো পাই, উৎসাহ পাইলে আরো ক্লাস চেষ্টা করব ফ্রি নেওয়ার জন্য, উন্মুক্ত নেওয়ার জন্য। আর যদি আপনাদের রেসপন্স না পাই, তাহলে আমি আর ফ্রি ক্লাস নেব না, শুধু গ্রুপে ক্লাস নেব। আপনারা জানাবেন আজকের ক্লাসটি কেমন লাগলো, সবার মতামত দিবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আর যারা আমার ব্যাংক কোর্সে ভর্তি আছেন অথবা হ্যান্ড কোর্সে ভর্তি আছেন, তাদের তো ক্লাসগুলো ড্রাইভে আপলোড দেওয়া হবে, আর রেকর্ডও থাকবে। রেকর্ডের ক্লাসগুলো ড্রাইভে দিয়ে দিব। হ্যাঁ এই বিষয়ে টেনশন নেওয়ার কিছু নাই যে লাইভ ক্লাস ডিলিট হয়ে যাবে বা এরকম হতে পারে, এই ধরনের কোনো টেনশন নেবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।